যাত্রী তোলার নামে রাজধানীতে যেখানে সেখানে থামানো হচ্ছে বাস, চালকদের স্বেচ্ছাচারিতায় বাড়ছে যানজট, কঠোর আইনি পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। 10,000 টাকার চুক্তিতে পুশিন চেষ্টায় বিএসএফকে সহযোগিতা করছে সীমান্তের একটি চক্র, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং চট্টগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় আজ, তদন্ত বিচার কার্যক্রমে দ্রুতগতি, অপরাধ দমনে ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। সকালের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। নির্ধারিত বাস স্টপেজ থাকলেও গণপরিবহন চালকদের স্বেচ্ছাচারিতায় রাজধানীতে মানা হচ্ছে না নিয়ম। সড়কগুলোতে যাত্রী তোলার নামে যেখানে সেখানে থামানো হচ্ছে বাস। অতিরিক্ত মুনাফার লোভ আর চালকদের স্বেচ্ছাচারী এই প্রবণতায় সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে এ ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো আর কঠোর আইনি নজরদারির বিকল্প নেই। স্পষ্ট করে লেখা আছে বাস স্টপেজ, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানেই থামার কথা। এখান থেকেই যাত্রীরা উঠবেন তাদের নির্ধারিত বাসে, কিন্তু সেই নিয়ম কতটা মানা হচ্ছে? নির্ধারিত স্থান ছেড়ে সামনে কিংবা মাঝ রাস্তায় দাঁড়াচ্ছে বাস, ঝুঁকি নিয়ে সেখানেই যাত্রী তোলা হচ্ছে। বাসটিকে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে তার পাশ দিয়ে আরেকটি বাসের যাওয়ার সুযোগ নেই। এইটা অ্যাম্বুলেন্স আটকাই যেতে পারলে এখন কিছু করার নাই মামা। ওদিকে রাখলে তো হয় না, এখানে রাখি, এখান থেকে রাইখা যে নামানো হয় ওঠানো, লেখাপড়া করে চলে যাই। আমি এখন একটু বসছি, আমার ওস্তাদ যে যাত্রী উড়াচ্ছে, তোমরা যদি আমাদেরকে একটু না দেয় আমরা করতে চালানো শিখবো। এখানে তো সবাই দাঁড়ায়, তাই আমি দাঁড়াইলাম। এখানে তো আমি একা দাঁড়াই না। রাজধানী শ্যামলীতে বাস স্টপেজে দেখা যায় একই অবস্থা, নির্ধারিত জায়গায় থামে না বাস। চালকদের দাবি, যাত্রীদের সুবিধার জন্যই যেখানে সেখানে বাস থামান তারা। কেউ নিয়ম ভাঙার কথা স্বীকার করলেও অনেকের কাছে অনির্ধারিত স্থানই বাস স্টপেজ। যাত্রীরা তো আর মানে না। এই যে গাড়িটা এই জায়গায় ব্রেক করছি, যাত্রীরা সব ঘিরে করে ধরছে। যাত্রীরা সবাই সামনের দিকে এগোয়, এই কারণে এখানে দাঁড়ানো। এখন সবাই যাত্রী এখানে দাঁড়ায় এবং কি গাড়িগুলো এখানে আসে দাঁড়ায়, তার কারণে এখানে দাঁড়ানো হয়। খিলক্ষেতে যাত্রীদের জন্য রয়েছে নির্ধারিত ছাউনি, কিন্তু সেখানে থামছে না বাস, ফলে রাস্তায় দাঁড়িয়েই বাসে উঠতে হচ্ছে যাত্রীদের। বাস স্ট্যান্ডের পিছনে ওখানে কোনো যাত্রী থাকে না, সব সামনের দিকে আসে। বাস স্টপ পিছনে, আসলে আমরা তো জানি না, এখানেই দাঁড়াই। গণপরিবহন চালকদের বেপরোয়া আচরণ আর সড়কে বিশৃঙ্খলার জন্য রাজনৈতিক সদিচ্ছার ঘাটতিকে দায়ী করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। এখানে প্রভাবশালী রাজনীতিবিদ, এখানে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী আছে এবং প্রশাসনের কিছু দুষ্টু কর্মকর্তা আছে, তারাও কিন্তু জড়িত আছে। এটা আসলে সদিচ্ছার বিষয়, রাজনৈতিক সদিচ্ছার বিষয়। করতে হবে মানে করতে হবে। এখানে যত বাধা বিপত্তি আসুক না কেন, অসহায়ত্ব বা দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নাই। সড়কে বিশৃঙ্খলা ও যানজটের কারণে রাজধানীতে প্রতিদিন কর্মঘণ্টা নষ্ট হওয়ায় হাজার হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনকে নিয়ম মানাতে আরও কঠোর আইন ও প্রযুক্তি নির্ভরতা বাড়ানো জরুরি। সানিয়া ট্রেজা, ওয়ান নিউজ, ঢাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাতানো ফাঁদে পা দিয়ে অর্থের বিনিময়ে পশ্চিমে জড়িয়ে পড়েছে বাংলাদেশিরা। বিএসএফ এর সঙ্গে জনপ্রতি 10,000 টাকা চুক্তিতে পশ্চিম চেষ্টায় সাহায্য করছে সীমান্তের একটি চক্র। গেল সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে পশ্চিমে বিএসএফকে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করা হয়েছে। এরপর থেকে তোলপাড় চলছে জেলা জুড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, দালালদের বিষয়ে সজাগ রয়েছেন তারা। গেল সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রকুনপুর সীমান্ত দিয়ে পুশিন চেষ্টায় বিএসএফকে সহায়তা করেন সীমান্তে বসবাসকারী বাংলাদেশি একটি দালাল চক্র। এরপর রাতেই সীমান্ত এলাকা থেকে দালাল চক্রের 7 সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে 4 জনকে আটক করেছে বিজিবি, অন্য 3 জনকে পুলিশ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা করেন বিজিবি সদস্যরা। নিজ দেশের নাগরিক হয়েও বিএসএফকে অর্থের বিনিময়ে সাহায্য করায় তোলপাড় শুরু হয় জেলা জুড়ে। দালাল চক্রের সকল সদস্যকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। গত শুক্রবার রাতে একই সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা করলে সেটিও বিজিবি প্রতিহত করে।
এর আগে গত ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশিনের চেষ্টা চালায় বিজিবি। নোম্যান্স ল্যান্ডে 2 দিন অবস্থানের পর ওই ২৮ জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। দুই দেশের মধ্যে যারা চোরাকারবারি দালাল চক্র আছে তাদের নেতৃত্বেই এই সব পুশিংগুলো হচ্ছে। পুশিং করার জন্য তারা তৎপরতা রয়েছে এবং টাকার বিনিময়ে তারা এই কাজটি করতেছে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এদেরকে নির্মূল করা সম্ভব। জেলা পুলিশের কর্মকর্তা বলছেন, জনপ্রতি ১০,০০০ টাকার বিনিময়ে পুশিন চেষ্টায় সহযোগিতা করছে চক্রটি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হচ্ছে। তাদের বিরুদ্ধে এখন মামলা রুজু হবে, কার্যক্রম চলমান আছে। উপরি ইনকাম হিসেবে যেহেতু একটা সুযোগ পেয়েছে, সেই হিসেবে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ রেখে তারা বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে গোপনে পুশিনকৃত যে নারী পুরুষ বা বাচ্চা আছে তাদেরকে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরে আনা যায় অনৈতিক সুবিধার বিনিময়ে। বিজিবি বলছে, পুশিনের চেষ্টা রুখে দিতে রাত দিন কাজ করছেন তারা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি ২৪ ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। সীমান্তে পুশিন বন্ধে উদ্যোগ নেবে 2 দেশ, এমনটি চাওয়া সাধারণ মানুষের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। মাত্র ৮ কর্মদিবসে আজ ঘোষণা হতে যাচ্ছে চট্টগ্রামের আলোচিত শিশু ধর্ষণ মামলার রায়। অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন মিলিয়ে এত কম সময়ে এর আগে চট্টগ্রামে কোনো মামলার রায় দেয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত বিচার কার্যক্রমে এমন দ্রুতগতি সমাজে অপরাধ দমনে ভূমিকা রাখবে। ২১ মে বৃহস্পতিবার বন্দরনগরীর বাকলিয়ায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল পুরো এলাকা। অভিযুক্ত ধর্ষককে পুলিশ থেকে ছাড়িয়ে নিতে গেলে পুলিশ জনতা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঢাকার আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যার পর বাকলিয়ার সেই শিশু ধর্ষণের ঘটনায়ও আলোড়ন ওঠে দেশ জুড়ে। অবশেষে একমাত্র আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। আসামি পক্ষে আইনজীবী না থাকায় এসডিএল নিযুক্ত করে আদালত 3 দিনে সাক্ষ্য দেন 18 জন। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ সাজার জন্য মরিয়া চেষ্টা করে, আর রাষ্ট্র নিযুক্ত আসামির আইনজীবীও তুলে ধরেন মামলার নানা অসঙ্গতি। রাষ্ট্রপক্ষ সমস্ত সাক্ষ্য আসামির বিরুদ্ধে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি সন্দেহাতীতভাবে। মামলাটি রাষ্ট্রপক্ষ 7 কর্মদিবসের মধ্যেই চার্জ গঠন থেকে শুরু করে যুক্তিতর্ক পর্যন্ত শেষ করেছি এবং এটি একটি ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে, যাতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আসামিরা নিরুৎসাহী এবং সমাজে একটি কঠোর বার্তা যায়। 9-1 মামলা প্রমাণের ক্ষেত্রে প্রথম লাগে ডিএনএটা এখানে ম্যাচ হয় নাই ওনার সাথে। 2 নম্বর হচ্ছে ডাক্তারের ক্ষেত্রে, ওনারা সব মামলার ঘটনার তারিখ বলছে 3টায়, কিন্তু ডাক্তারের মেডিকেল পরীক্ষা বলছে 2:30 ঘটিকার সময়। এই জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে বিভিন্ন আইনের ফাঁকফুক যা আছে এটা দিয়ে আমরা কি বেরিয়ে আসার চেষ্টা করছি। আলোচিত এই মামলার রায় পর্যন্ত যেতে সময় লেগেছে মাত্র 8 কার্যদিবস। এর আগে পুলিশের পক্ষ থেকেও অভিযোগপত্র দেওয়াতেও সময় নেওয়া হয় মাত্র 8 দিন। শিশুদের উপর সহিংসতা কমাতে দ্রুত বিচারের এই প্রয়াস, বলছেন সংশ্লিষ্টরা। যত দ্রুত সময়ের মধ্যে এটা মামলা তদন্ত কার্যক্রম নিষ্পত্তি করা যায়, সেই সাইড বাই সাইড আমার জোনাল এসি, আমার এডিসি, আমি নিজে সেটা সুপারভাইজ করেছি। তো আমাদের দিক থেকে আমরা সুষ্ঠু তদন্ত করার আমরা চেষ্টা করেছি, সুষ্ঠু তদন্ত করে আমরা আদালতে চার্জশিট দিয়েছি। মামলার অভিযোগ গঠন থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন সহ বিচার চলাকালে প্রায় সময়ই ট্রাইব্যুনালে হাজির ছিলেন হতভাগী শিশুটির স্বজনরা। এই ঘটনায় তারা সামাজিকভাবে পর্যুদস্ত হলেও চান আসামির দৃষ্টান্তমূলক সাজা। ওটাকে আমি কঠিন শাস্তি চাই, ওকে ফাঁসি চাই, জানি আর কোনোদিন বাইরেই জানি কোনো মেয়েকে ও দর্শন না করতে পারে। গড়ে গড়ে জানি এই দর্শনীটা বন্ধ করে সরকার, এটা আমি সরকারের কাছে অনুরোধ। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রামে ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। আলোচিত এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। ৩.৫ বছর আগে খুন হয় শিশু আয়াত। অপহরণের পর তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ খণ্ডিত করে সাগর পার ও খালের পাশে ফেলে দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জানায়, ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আয়াতকে তাদের ভাড়াটিয়া আবির অপহরণ করেছিল। পিবিআইয়ের তদন্তে আবির ও তার বন্ধুর বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়। এই মামলায় মোট ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। প্রধান আসামি আবির বর্তমানে কারাগারে আছে। অন্য আসামি কিশোর হওয়ায় তার বিচার কার্যক্রম চলছে শিশু আদালতে। প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার যাচ্ছেন আজ। তার এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। বিএনপির চেয়ারম্যানের সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। সকালে ঢাকা থেকে সিলেট পৌঁছে সড়ক পথে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৫২ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। পরে সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর উপজেলার ১৫৫ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। একই সঙ্গে বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীর এ সফরে মৌলভীবাজারের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। স্থাপন সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। সেনেগালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো ফ্রান্স। নিউ জার্সিতে নিজেদের প্রথম ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে জয় তুলে নিয়েছে ফরাসিরা। প্রথমার্ধে কিছুটা পিছিয়ে থাকলেও বিরতির পর ছন্দে ফেরে ডেম্বেলে, মাইকেল ওলিসে, দেইজিরে দুয়েররা এক কথায় চেপে ধরে আফ্রিকান প্রতিনিধিদের। ম্যাচের ৬৬ মিনিটে প্রথম গোল করেন অধিনায়ক এমবাপ্পে। এরপর ৮২ মিনিটে লিড দ্বিগুণ করেন পিএসজি তারকা ব্রাডলি বারকোলা। পিছিয়ে পড়ে অতিরিক্ত সময়ে ইব্রাহিম এমবায়ের গোলে ব্যবধান কমায় সেনেগাল। তবে ম্যাচের শেষ মুহূর্তে এমবাপ্পের গোলে জয় নিশ্চিত করে ফ্রান্স। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই মুহূর্তে টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাসফার নাফি। নাফি, আপনার কাছে আজকে যেহেতু আর্জেন্টিনার ম্যাচ চলছে, সেক্ষেত্রে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা কেমন দেখছেন, আর আরেকটু জানাবেন যে প্রিয় দলের জয় নিয়ে কতটা আশাবাদী ভক্তরা? এখানে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং সব সেই আগে থেকে সমর্থক এখানে ভিড় করতে শুরু করেছে। আগে ম্যাচ শুরু হয়েছে এবং ম্যাচ শুরু হওয়ার মধ্য দিয়ে এখানে যেটা উঠছে পড়া সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই যেখানে খেলা দেখানো হচ্ছে সেই ম্যাচের পৌঁছাতে পারছে, খেলা দেখানো হচ্ছে সেই ম্যাচের সেই জায়গাটায় পৌঁছাতেই পারছে না ভিড়ের কারণে। এখানে খেলা দেখার জন্য আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২০২২-এর কাতার বিশ্বকাপের পর থেকে আগের চেয়ে অনেক বেশি পরিমাণ সমর্থক কিছুটা বেড়েছে বলে দাবি করছেন এখানে বর্তমান যারা সমর্থক রয়েছে তারা। তবে এখানে আমরা লক্ষ্য করছি শুধু আর্জেন্টিনা সমর্থক না, ব্রাজিলেরও অনেক সমর্থক এখানে রয়েছে এবং ব্রাজিলের সমর্থকের যেটা প্রত্যাশা নেই এখানে সমর্থক এখানে রয়েছে এবং ব্রাজিলের সমর্থকরা যেটা প্রত্যাশা নেই এখানে এসেছে যে তারা আলজেরিয়াকে আজকে এখানে সমর্থন দিচ্ছে এবং তারা চাচ্ছে, মন থেকে চাচ্ছে যে আলজেরিয়া আজকে ম্যাচটা, যেহেতু ব্রাজিল সমর্থকরা এমনটাই প্রত্যাশা করছে এবং যেটা এর আগে আমরা লক্ষ্য করছি যে ব্রাজিল মরক্কো ম্যাচেও আর্জেন্টিনার অনেক সমর্থকরা খেলা দেখতে এসেছিল সেই মধ্যরাতে ৪টার দিকে। এটার উপর অনেকভাবে কষ্ট করে অনেকেই খেলা দেখছে এবং এখানে খেলা দেখার মাধ্যমে আর্জেন্টিনার যে বাংলাদেশের উপচে পড়া যে সমর্থক রয়েছে এবং অনেক ভক্ত রয়েছে সেটারই প্রমাণ করে। এবং আমরা জানি যে এই বিষয়টা আর্জেন্টিনাতেও আর্জেন্টিনার মানুষও এই জানে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা কেমন। আমরা গতকালও যেটা লক্ষ্য করেছি সেই শাহবাগ মোড় থেকে সেই রবীন্দ্র সরোবর, ধানমন্ডি সরোবর, রবীন্দ্র সরোবর পর্যন্ত যে র্যালি আমরা দেখেছি আর্জেন্টিনা ভক্তদের। এবং আজকে ম্যাচ, প্রথম ম্যাচ
আজকে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা। যায় এবং আমরা লক্ষ্য করছি অনেকে রং তুলি মাখছে গালে, রং তুলি দিয়ে আর্জেন্টিনার পতাকা গালে আঁকছে, অর্থাৎ ভক্তদের যে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা সেটার একটা উৎকৃষ্ট এবং অনেক বড় একটি উদাহরণ দেখা যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। উৎকৃষ্ট এবং অনেক বড় একটি উদাহরণ দেখা যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকাল সকাল এখানকার জার্সি বিক্রয় শুরু হয়েছে এবং অনেকেই এখান থেকে বাঁশি কিনছে, নিজের দলকে সমর্থন জানানোর জন্য জার্সি কিনছে, পতাকাও কিনছে। অর্থাৎ সকাল থেকেই আমরা যখন থেকে এসেছি তখন থেকে আমরা লক্ষ্য করছি যে আর্জেন্টিনা ভক্তদের যে দলের প্রতি যে ভালোবাসা, সমর্থন, সেটার অনেক বড় একটি উদাহরণ। ধন্যবাদ নাফি। যেহেতু আর্জেন্টিনার ম্যাচ চলছে, সেক্ষেত্রে আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা কেমন দেখা যাচ্ছে এবং প্রিয় দলের জয় নিয়ে আসলে ভক্তরা কতটা আশাবাদী সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে টিএসসি থেকে যুক্ত ছিলেন তাসওয়ার নাফি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সকালের বুলেটিনে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে, এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের 13টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশকে বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক করবে না সরকার। ভারতীয় ইমিগ্রেশন তার সঙ্গে সঠিক আচরণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। জানান, দিল্লি ইমিগ্রেশনের হয়রানির প্রতিবাদেই সে দেশের অনুষ্ঠানে যোগ না দিয়ে দেশে ফিরেছেন। ভারতের কাছে সব তথ্য থাকা সত্ত্বেও তারা ইচ্ছাকৃতভাবে অনিয়ম করেছে বলেও দাবি করেন ডক্টর জাহেদ। তিনি বলেন, দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সীমান্তে পশিন বন্ধে বিজেপির কঠোর অবস্থানের কথাও জানান ডক্টর জাহেদ। কোন রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই, কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। সকালের বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির সঙ্গে অপচয় হয়েছে, এমন মন্তব্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানিয়েছেন, চলমান প্রকল্পগুলো বিচার বিশ্লেষণ করে নতুন করে চালু করা হবে। মঙ্গলবার সচিবালয়ে এখানে সভা শেষে প্রতিমন্ত্রী আরও জানান, নতুন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, অনিয়ম ও দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। সভায় ফেনী, পদ্মা ও কুমারখালী নদী রক্ষা প্রকল্প সহ 7,000 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে 100টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করব, এই প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, প্রকল্প কেন এইরকম দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে, কেন প্রায় ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে, এইটা আমাদের চিহ্নিত করতে হবে এবং টাইম বাউন্ড এবং বাজেট বাউন্ড অর্থাৎ সময়ের মধ্যে এবং ব্যয় সীমার মধ্যে কিভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় তার সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করা হবে। আমেরিকার ডেলাওয়্যার স্টেটের একটি হাসপাতালে বন্দুক হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। স্থানীয় সময় মঙ্গলবার উইলমিংটন হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। এরপরই পুরো হাসপাতালটিকে লকডাউন করে দেয় পুলিশ। স্থাপনাটিতে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হয়। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে ব্যাপক অভিযানে নেমেছে FBI। তবে এখনও হামলাকারী উন্মুক্ত থাকায় জারি করা রয়েছে সতর্কতা।
আগামী শুক্রবার ইরান আমেরিকার অন্তর্বর্তী চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন হবে। সেদিনই জেনেভায় দুই দেশের মধ্যে পরমাণু নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার দুই দেশের চুক্তির কথা নিশ্চিত করেন তিনি। তবে লেবাননের ওপর যে কোনো হামলা বা দেশটিতে ইসরায়েলের উপস্থিতি সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তেহরানে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আব্বাস আরাকচি জানান, ইসরায়েল ও আমেরিকাকে এক পক্ষ হিসেবে দেখে ইরান। নিজেদের সঙ্গে হিজবুল্লাহকে অপর পক্ষ হিসেবে উল্লেখ করেন তিনি। জানান, লেবাননে সংঘাত বন্ধ এই সমঝোতা স্মারকের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।